আজকে আমি তোমাদের রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার দ্বিতীয় অংশটা শুরু করব। আমি ইতিমধ্যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার শুরুর দিকের যে অংশটা অর্থাৎ গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করতে হয় এবং আমাদের এখানে কেপি কেসি এগুলা কি কিংবা কেপি কেসির মধ্যে সম্পর্কটা কি সেই জিনিসগুলো আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। এখন আমি নতুন করে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে পিএইচ ও বাফার দ্রবণ। তাহলে দেখো আমরা প্রথমেই পিএইচ জিনিসটা কি সেটাই প্রথমে আলাপ করি। তাহলে দেখো পিএইচ শব্দের এমনিতেই অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন বা হাইড্রোজেনের শক্তি মাত্রা। তাহলে পাওয়ার অফ হাইড্রোজেন বা পিএইচ বলতে আমরা নরমালি যেটা বুঝি সেটা হচ্ছে পিএইচ ইকুয়ালস মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। অর্থাৎ আমি যদি ভাষা দিয়ে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তার মানে যে কোনো একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা যদি আমি বুঝে থাকি তাহলে আমি খুব সহজেই পিএইচটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা পিএইচ বলতে বুঝি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে একইভাবে আমরা যদি এইভাবে লিখতে চাই যে POH এটা ইকুয়ালস মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। তার মানে বলতে পারি যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে POH বলে। একইভাবে এখানে কিন্তু আমাদের আরো কিছু কারণ আছে, যেমন ধরো সেটা হচ্ছে pKa ইকুয়ালস মাইনাস লগ অফ Ka। এখানে কে টার্মটা তোমাদের কাছে হয়তো নতুন লাগছে। এই Ka মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। তার মানে অর্থাৎ Ka এই ভ্যালুটার ঋণাত্মক লগারিদমকে pKa বলা হয়। অর্থাৎ আমি খুব সহজেই pH, POH এবং pKa জিনিসটা কি জানলাম। এই তিনটা জিনিস কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আসো আমরা পিএইচ জিনিসটা কিভাবে নির্ণয় করব সেটা দেখি। সেটা হচ্ছে আমাদের এখানে সাধারণত আমরা কোন একটা অ্যাসিডে যখন পিএইচ নির্ণয় করব সেক্ষেত্রে আমাকে প্রথমেই দেখে নিতে হবে অ্যাসিডটা কি সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড। আবার একইভাবে ক্ষার যেটা আমরা পিওএইচ নির্ণয় করব সেটাও কিন্তু সেম ভাবে ক্ষারটা কি সবল ক্ষার নাকি দুর্বল ক্ষার সেটাও কিন্তু দেখে নিতে হবে। তাহলে দেখো আমাদের এর মধ্যে পিএইচ এবং পিওএইচ সম্পর্কিত আরো ছোটখাটো আরো দুই একটা জিনিস আছে, যার মধ্যে আমাদের ছোট্ট একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে কোনো একটা দ্রবণের পিএইচ প্লাস পিওএইচ এটা মিলে যে ভ্যালুটা সেটা হচ্ছে 14। মানে অনেক সময় প্রশ্ন আসে যে দেখাও যে pH প্লাস POH ইকুয়ালস 14। তাহলে সেটা কিভাবে হিসাব করব সেটা আমরা দেখাবো। আর আরেকটা প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে দেখাও যে বিশুদ্ধ পানির pH ইকুয়ালস 7। তার মানে বিশুদ্ধ পানি যেটাকে আমরা নিউট্রাল ওয়াটার বলি, যেটা অম্লীয় না আবার ক্ষারীয় না। কারণ আমরা জানি অম্লের পরিমাণ বেশি থাকলে সেটা অম্লীয় হবে, ক্ষারের পরিমাণ বেশি থাকলে সেটা ক্ষারীয় হবে। কিন্তু যদি অম্ল এবং ক্ষার কোনোটারই পরিমাণ বেশি না থাকে সেটা নিরপেক্ষ পানি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটার পিএইচ হবে 7। কারণ আমরা অলরেডি জানি যে পিএইচ 7 হলে সেটা হয় নিরপেক্ষ, কিন্তু পিএইচ যদি 7 এর চেয়ে কম হয় সেটা হচ্ছে অম্লীয়, আর পিএইচ যদি 7 এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে ক্ষারীয়। তাহলে এখন আমাদের এই দুটো জিনিস pH প্লাস POH ইকুয়ালস 14 অথবা বিশুদ্ধ পানির pH 7 সেটা আমাকে প্রমাণ দেখাইতে হবে। তাহলে দেখো প্রথমেই আমি শুরু করি। সেটা হচ্ছে আমরা জানি পানিকে নরমালি যখন আমরা
বিয়োজিত করব H2O, সেটা বিয়োজিত হয়ে দুটো আয়নে বিভক্ত হয়। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন প্লাস আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, তাহলে পানিকে বিয়োজিত করলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। এবং এই ক্ষেত্রে আমরা এখানে যে চিহ্নটা দিয়েছি সেটা হচ্ছে একটা উভমুখী তীর চিহ্ন দ্বারা যে আমরা কি প্রকাশ করি, সেটা হচ্ছে বিক্রিয়াটা যে উভমুখী বিক্রিয়া। তার মানে এই পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন যেরকম উৎপন্ন হবে, একইভাবে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে আবার পানি তৈরি করবে। অর্থাৎ বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া, এবং সেটা ধরলাম যে উভমুখী বিক্রিয়া একটা পর্যায়ে গিয়ে সাম্যাবস্থায় উপনীত হয়, এবং সাম্যাবস্থায় পানিটা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এই ক্ষেত্রে এই বিক্রিয়ার জন্য যদি আমি Kc নির্ধারণ করি, Kc, দেখো প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা Kc জিনিসটা কি সেটা অলরেডি দেখিয়েছি। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে Kc প্লাস উপরে হবে উৎপাদের ঘনমাত্রার গুণফল। তার মানে এখানে উৎপাদ হচ্ছে দুটো জিনিস, হাইড্রোজেন আয়ন এবং এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল। আর নিচে যেটা হবে ভগ্নাংশের নিচে, সেটা হচ্ছে পানির ঘনমাত্রা, অর্থাৎ বিশুদ্ধ পানি। এই পাশে যেটা পানি আছে সেই পানির ঘনমাত্রাটা হবে H2O এর ঘনমাত্রা, আর উপরে হবে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এইবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে যদি R গুণন করি, তাহলে সেক্ষেত্রে আমার এই পাশে হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়ালস Kc ইনটু H2O। তাহলে জাস্ট কোনাকুনি আমরা গুণ করলাম এই যে Kc এবং H2O। একটা জিনিস খেয়াল করো, এই যে পানি যখন বিয়োজিত হয়, পানিটা এতটাই স্বল্প বিয়োজিত একটা পদার্থ যে পানি খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়। একটা ছোট্ট এক্সাম্পল দেখো, ধরো আমি যদি 100 গ্রাম পানি নিই, 100 গ্রাম পানি নিলাম, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 0.1 গ্রাম হাইড্রোজেন আয়ন এবং ধরো 0.1 গ্রাম হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। তার মানে আমার বিয়োজনের পরিমাণ এতটাই সামান্য যে পানি যখন বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে, তখন অলমোস্ট বেশিরভাগ অংশ কিন্তু আমার অবিয়োজিত পানি রয়ে গেছে। তার মানে এখানে আমরা Kc যে অংশটা আমরা ধ্রুবক হিসেবে উল্লেখ করেছি, তাহলে এই Kcটাও ধ্রুবক, আবার যে অবিয়োজিত পানি যেটা আছে সেটাও কিন্তু অলমোস্ট ধ্রুবকই। তাহলে এটাও ধ্রুবক এবং এটাও ধ্রুবক যদি হয়, তাহলে দুটো ধ্রুবক সংখ্যার গুণফল সেটাও কিন্তু আলটিমেটলি একটা ধ্রুবকই হবে। তাহলে এবং সেই ধ্রুবকটাকে আমরা Kc এবং H2O যেটা অবিয়োজিত পানি আছে, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে এই দুটো ধ্রুবকের গুণফলকে আমরা Kw হিসেবে বিবেচনা করতে পারি। এই Kw কে পানির আয়নিক গুণফল বলা হয়। এটাকে কি বলা হয়? পানির আয়নিক গুণফল। তার মানে এটাকে আয়নিক গুণফল বা আমরা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বলতে পারি। পানির আয়নিক গুণফল কোনটাকে? Kw কে পানির আয়নিক গুণফল বলতে পারি। এবং আমাদের একটা হিসাব আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটা স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই Kw এর মান যেটা আছে, এই Kw এর মান Kw ইকুয়ালস 10 টু দি পাওয়ার -14। এটা কিন্তু ফিক্সড করা যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 10 টু দি পাওয়ার -14। এটা কিন্তু তোমরা মেমোরিতে রাখবা, কারণ আমাদের অনেক সময় অবজেক্টিভে এই প্রশ্নটা আসে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কোনটি। তাহলে সেক্ষেত্রে আমার পানির আয়নিক গুণফল 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে 10 টু দি পাওয়ার -14। তাহলে দেখো, আমরা যদি স্বাভাবিকভাবে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই মানটা বসাই, তাহলে সেক্ষেত্রে কি হয়, আমার এই যে হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়ন, এটা ইকুয়ালস 10 টু দি পাওয়ার -14। আমরা এটা লিখতে পারি H+
into OH minus equals 10 to the power minus 14 কারণ W এর মান 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে 10 to the power minus 14। এবার দেখো এই অংশটা যদি আমি আবার শুরু থেকে লিখি তাহলে কি দাঁড়ায়, আমি নিচে যে অংশটা করলাম h প্লাস এবং OH মাইনাস প্লাস 10 to the power minus 14। এবার যদি আমি এই পুরো সমীকরণের উভয় পক্ষকে মাইনাস লগ দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়ায়, আমার এটা হবে এরকম মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এটা এরপরে যেহেতু মাইনাস লগ দিয়ে গুণ করতেছি আবার মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। দেখো লগ দিয়ে গুণ করলে লগ হাইড্রোজেন আয়ন প্লাস হতো, কিন্তু যেহেতু একবারে আমি মাইনাস লগ দিয়ে গুণ করলাম এই পক্ষে মাইনাস লগ h প্লাস মাইনাস লগ OH মাইনাস ইকুয়ালস মাইনাস লগ 10 to the power minus 14। এভাবে আমাদের লগ এর অঙ্ক তো তোমরা ইতিমধ্যে এসএসসি লেভেলে অনেক করেছো, সুতরাং এটা ইজিলি বুঝবা। তাহলে মাইনাস লগ h প্লাস, দেখো এর আগে কিন্তু আমি pH এর যে সংখ্যাটা দিয়েছিলাম সেটাতে অলরেডি লেখা ছিল যে এই মাইনাস লগ h প্লাস বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কিন্তু pH বলে। তাহলে এই অংশটাকে আমরা লিখতে পারি pH আবার প্লাস এই মাইনাস লগ OH মাইনাস কে তো আমরা pOH বলতে পারি, তো এখানে প্লাস দিয়ে ভিতরে এটাকে যদি মাইনাস দিই তাহলে এটা হবে pOH ইকুয়ালস মাইনাস 14। এটা যদি সামনে নিয়ে আসি তাহলে মাইনাস মাইনাসে প্লাস 14 লগ 10, আবার লগ 10 এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে সরাসরি আমরা লিখতে পারি 14। তার মানে আমাদের ডেরিভেশন যেটা করার কথা ছিল সেটা কিন্তু শুরুতে আমরা বলেছি যে pH প্লাস pOH সমান 14 হবে, সুতরাং আমরা সেটাই ডিরাইভ করলাম, অর্থাৎ কোন একটা দ্রবণের pH এবং pOH এর যোগফল সবসময় 14 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম pH প্লাস pOH ইকুয়ালস 14। এটা কিন্তু অনেক সময় 2 মার্কস কিংবা কখনো 3 মার্কসের জন্য কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে আমরা বের করলাম pH প্লাস pOH সমান 14। তাহলে শুরুটা দেখো, শুরুতে কিন্তু আমরা পানিকে কিভাবে বিয়োজিত করলাম এবং সেখান থেকে Kc বের করলাম। Kc মানে হচ্ছে ঘনমাত্রার সাপেক্ষে কোন একটা উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবককে Kc বলে। তাহলে এই বিক্রিয়ার জন্য এটা একটা যেহেতু উভমুখী বিক্রিয়া এবং তার ঘনমাত্রার সাপেক্ষে ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবকই আমি Kc বের করে এখানে দেখালাম। সুতরাং pH প্লাস pOH ইকুয়ালস 14। এখন আমাদের আরেকটা যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ পানির pH 7। তাহলে সেটা দেখানোর জন্য কিন্তু আমি একইভাবে পানিটাকে বিয়োজিত করে এই অংশটুকু নিয়ে আসবো, কিন্তু যখনই এই অংশটা আনবো তখন এখানে ছোট্ট একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে পানি যখন বিয়োজিত হয়, বিশুদ্ধ পানি যখন বিয়োজিত হয় তখন সমান পরিমাণে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। অর্থাৎ আমরা যেহেতু হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান, তাহলে আমরা পাশে লিখতে পারি যে হাইড্রোজেন আয়ন ইকুয়ালস হাইড্রোক্সিল আয়ন। অর্থাৎ এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে সেটা যখন বিয়োজিত হয়, দেখো 1 মোল থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করছে। সুতরাং এটাকে যদি আমি ঘনমাত্রা আকারে প্রকাশ করি তাহলে এটা 1 মোল পার লিটার, এটা 1 মোল পার লিটার, অর্থাৎ এটা এবং এটার ঘনমাত্রা কিন্তু সেম। এবং সেটাই আমরা এখানে দেখিয়েছি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়ালস হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। অর্থাৎ এখানে যদি আমি এটা লেখার পরে তখন এই অংশে হাইড্রোক্সিল আয়নের বদলে আমরা হাইড্রোজেন আয়ন লিখি, তখন আমরা কি লিখবো, তখন আর এই অংশটা লাগবে না, তখন সরাসরি এই অংশের পরে লিখতে পারি। সুতরাং আমরা হাইড্রোজেন আয়ন তো একটা অলরেডি আছে সেটা লিখলাম, আবার হাইড্রোক্সিল আয়নের বদলেও যদি আমি হাইড্রোজেন আয়নটা লিখি তাহলে হাইড্রোজেন আয়ন প্লাস আবার হাইড্রোজেন আয়ন ইকুয়ালস 10 to the power minus 14 লিখলাম। और দেখো দুইটা হাইড্রোজেন আয়ন গুণ করলে সেটা কিন্তু হয় হাইড্রোজেন আয়ন হোল স্কয়ার ইকুয়ালস 10 to the power minus 14। তাহলে হাইড্রোজেন আয়ন স্কয়ার ইকুয়ালস 10 to the power minus 14। और আমি এখন যদি উভয় পক্ষকে বর্গমূল করি, রুট করি, তাহলে এখানে রুট করলে সেটা হবে और হাইড্রোজেন আয়ন ইকুয়ালস, দেখো 10 to the power minus 14 কে যদি আমি রুট করি তাহলে সেটা হবে 10 to the power minus 7, কারণ 10 to the power minus 7 কে গুণ করলে আবার 10 to the power minus 7 into 10 to the power minus 7, তাহলে সেটা 10 to the power minus 14 ই হবে। সুতরাং এখানে এখন আমি পেয়ে গেলাম যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়ালস 10 to the power minus 7। তাহলে এবার আমি আগের মতোই
উভয় পক্ষকে যদি মাইনাস লগ দিয়ে গুণ করি তাহলে এটা হবে অর মাইনাস লগ h প্লাস ইকুয়ালস মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 7 তাহলে পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমার মাইনাস লগ h প্লাস যেটা সেটাই হচ্ছে আমাদের pH। তাহলে pH ইকুয়ালস মাইনাস 7 লগ 10 তাহলে মাইনাস 7 এখানে চলে আসছে মাইনাস 7 আর মাইনাস 3 এর প্লাস তাহলে 7 লগ 10 তার মানে 7 লগ 10 মানে হচ্ছে লগ 10 এর মান যেহেতু 1 তাহলে pH সমান 7। তাহলে আমরা আমাদের দ্বিতীয় ডেরিভেশন যেটা ছিল অর্থাৎ দেখা হচ্ছে বিশুদ্ধ পানির pH 7 তাহলে আমি সেটাও পেয়ে গেলাম। তাহলে আমাদের দুটো জিনিস ক্লিয়ার হলো, একটা হচ্ছে pH এবং pOH এর যোগফল হচ্ছে 14 আর বিশুদ্ধ পানির pH হচ্ছে 7। তাহলে এই দুটো ডেরিভেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ধরো কোন এক সময় বললো যে কোন একটা দ্রবণের pH যদি 3.4 হয় তাহলে pOH কত? তাহলে দেখো আমরা জানি যে pH এবং pOH এর যোগফল হচ্ছে 14। তাহলে pH যদি 3.4 হয় তাহলে pOH হবে 14 থেকে 3.4 গেলে তাহলে সেটা হবে 10.6। তাহলে আমরা খুব সহজে বের করতে পারি, অথবা কোন একটা দ্রবণের যদি pOH দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা pH টা খুব ইজিলি বের করে নিতে পারি। তাহলে আমাদের একদম শুরুর দিকে pH pOH কি এবং pH এবং pOH এর যোগফল 14 কিংবা বিশুদ্ধ পানির pH 7 এই সবগুলো জিনিস আমার ক্লিয়ার হলো। এইবার খেয়াল করে দেখো আমরা যে জিনিসটা পরবর্তীতে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন অ্যাসিডের pH নির্ধারণ করব তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে দেখে নিতে হবে অ্যাসিডটা কি সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড। একইভাবে ক্ষার যখন আমার বিয়োজিত হবে তখন ক্ষারটাও কি সেটা সবল ক্ষার নাকি দুর্বল ক্ষার সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে দেখো আমি প্রথমে সবল অ্যাসিড এবং সবল ক্ষার নিয়ে আলোচনা করব, এবং সেখানে কিন্তু আলোচনাটা ভেরিয়েশন আছে, কারণ শুধুমাত্র সবল অ্যাসিড বললেই হবে না, সবল অ্যাসিডের মধ্যে আবার ঘনমাত্রাটা অনেক সময় নির্ধারণ করা থাকবে, অনেক সময় তোমার নিজেকে নির্ধারণ করতে হবে। যেমন ছোট্ট এক্সাম্পল দেখায়, ধরো বলা হলো যে 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এর pH কত, pH কত এটা তোমাকে বের করতে দিল। 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের pH কত। তাহলে তুমি প্রথমেই দেখে নিবা আমার যে অ্যাসিডটা দেওয়া আছে সেটা কি শক্তিশালী অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড। আমরা জানি সবল অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং কোন কোন ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড এগুলা সবল অ্যাসিডের মধ্যে পড়ে। তাহলে সবল অ্যাসিডের ক্ষেত্রে সাধারণত অ্যাসিডগুলো যখন বিয়োজিত হয়, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বিয়োজিত হয় হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে, এবং সবল অ্যাসিড সবসময় 100% বিয়োজিত হয়, 7% বিয়োজিত হয়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো। একইভাবে সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হবে তখন সেও কিন্তু 100% বিয়োজিত হয়ে 2 মোল হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন প্রডিউস করবে। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড 2 মোল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হলে 1 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। অন্যদিকে নাইট্রিক অ্যাসিড যদি বিয়োজিত হয় তাও কিন্তু হাইড্রোজেন আয়ন প্লাস নাইট্রেট আয়ন। তার মানে এখানে দেখো 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হলে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় 1 মোল। তার মানে এটার ঘনমাত্রা যা থাকবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাই হবে। কিন্তু সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যাই থাকবে সে যেহেতু 1 মোল থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হবে ওই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রার দ্বিগুণ। তার মানে প্রথমেই আমাকে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা আছে সেটা নির্ধারণ করতে হবে, কিংবা যদি নির্ধারণ করা থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য হাইড্রোজেন আয়ন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 দিয়ে ওই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটাকে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ যেহেতু আমার সালফিউরিক অ্যাসিড 1 মোল থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, সুতরাং সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে তার দ্বিগুণ। কিন্তু নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আর 2 দিয়ে গুণ করতে হবে না, এজন্যই যে কারণ 1 মোল নাইট্রিক অ্যাসিড থেকে আমার 1 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। সুতরাং আমি প্রথমেই যেটা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখলাম, তাহলে তার pH টা কিভাবে নির্ধারণ করব? তাহলে প্রথমে আমি
হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে বিয়োজিত করব। তাহলে বিয়োজিত করে এটাকে কিন্তু একমুখী একটা তীর চিহ্ন দিয়েই সেটাকে দেখাতে হবে। কারণ কেননা হাইড্রোক্লোরিক অ্যাসিড 100% যেহেতু বিয়োজিত হয়, তাহলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। সুতরাং এই ক্ষেত্রে অ্যাসিডের ঘনমাত্রা যেহেতু 0.001, সুতরাং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.001 হবে। এই ক্ষেত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সেম হবে, কিন্তু সেটা আমার দেখানোর প্রয়োজন নেই, কারণ আমাদের pH বের করার জন্য আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাই দরকার। সুতরাং আমরা খুব সহজেই pH টা নির্ধারণ করতে পারবো। pH মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে দেখো ইকুয়ালস মাইনাস লগ 0.001। আমরা একটু এই জিনিসটা খুব সহজেই কিন্তু আমি ক্যালকুলেটরে ব্যবহার করতে পারি। মাইনাস লগ 0.001 লিখলে আমার মানটা বেরিয়ে আসে। অথবা এখানে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে মাইনাস লগ এই 0.001 কে 10 টু দি পাওয়ার মাইনাস, দেখো 1 2 3 10 টু দি পাওয়ার মাইনাস 3 ও লিখতে পারি। 10 টু দি মাইনাস 3 এটাকে কিন্তু আমি দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে সেটা 0.001 ই হবে। তাহলে খেয়াল করো, মাইনাস 3 কে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস 3 আর মাইনাস নিলে মাইনাস মাইনাস প্লাস 3 log 10, আর log 10 এর ভ্যালু যেহেতু 1, সুতরাং এটার মানটা হবে 3। অর্থাৎ আমার এখানে যে ঘনমাত্রার অ্যাসিডটা দেওয়া আছে সেটার pH হবে 3। এবার একটা জিনিস খেয়াল করো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমি ঘনমাত্রা 10 গুণ বাড়িয়ে দিই, অর্থাৎ এটা যদি 10 গুণ বাড়াই তখন কিন্তু 0.01, মানে এটাকে 10 দিয়ে গুণ করলে 0.01, অর্থাৎ এটা যা ঘনমাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড তার চেয়ে 10 গুণ বেশি ঘনমাত্রা হচ্ছে এটা। তাহলে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা এত হয়, তখন আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও কিন্তু 0.01 ই হবে। অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 টাইমস বা 10 গুণ বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার pH কত হবে? দেখো pH ইকুয়ালস মাইনাস লগ 0.01 সমান হবে 2। যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 10 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে pH 3 থেকে কততে আসছে? 2 এ আসছে। অর্থাৎ কোন একটা সবল অ্যাসিডের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি করা হলে pH টা 1 একক কমে। আমি যদি এটা 100 টাইমস অর্থাৎ 0.001 এর 100 গুণ বৃদ্ধি করি, তখন কিন্তু মানটা দাঁড়াবে 0.1। তখন আর 0.1 হবে না, 0.1 হবে। তখন pH হবে বরাবর 1। মানে দেখো শুরুতে যা ছিল 3, তার 100 গুণ বৃদ্ধি করাতে pH টা 2 একক কমছে। তার মানে 10 গুণ বৃদ্ধি করালে pH টা 2 একক কমবে। তাহলে দেখো একইভাবে 10 100 এরপর যদি আমি 1000 গুণ বৃদ্ধি করি, তাহলে pH টা তখন 3 একক কমে যাবে। এটা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে, যেমন ধরো একটা প্রশ্ন এরকম আসছিল যে একটা দ্রবণের pH 3 আর একটা দ্রবণের pH 6, তাহলে একটা দ্রবণ আরেকটা দ্রবণ থেকে কত গুণ বেশি শক্তিশালী? তাহলে দেখো যদি 1 একক বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে 10 টাইমস বাড়ে। তাহলে 2 একক বৃদ্ধি পেলে 10 স্কয়ার, আর 3 একক বৃদ্ধি পেলে তাহলে 10 কিউব। অর্থাৎ এই যে 6 আর 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। তাহলে তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আবার 6 বিয়োগ 3 থেকে শুধু 3 গুণ বৃদ্ধি পাই লিখলে হবে না। তাহলে এটা 10 টু দি পাওয়ার 3 মানে 1000 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা খুব সহজেই জানলাম যে কোন একটা দ্রবণের pH যদি 1 একক হ্রাস পায়, তাহলে ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি পাবে। এবং তুমি দেখো একটা দ্রবণের pH যত কমবে, সেটাতে অ্যাসিডটা কিন্তু তত শক্তিশালী হয়। কারণ আমরা জানি pH টা যত কমে সেটা কিন্তু অ্যাসিডের দিকে যায়, আর pH টা যত বাড়ে তত কিন্তু ক্ষারের দিকে যায়। তাহলে এখান থেকে আমরা সহজেই বের করতে পারলাম যে 3 2 1 এই কথার অর্থ হচ্ছে এটা যা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার থেকে 10 গুণ বেশি হচ্ছে এটা, আর তার 10 গুণ বেশি হচ্ছে এটা। অর্থাৎ এটা 10 আবার এটা 10, অর্থাৎ এটা থেকে এটা 100 গুণ বেশি শক্তিশালী এবং pH টা সেই হিসেবে 2 একক কম। তাহলে আমরা খুব সহজেই সবল অ্যাসিডের ঘনমাত্রা দেখে pH টা বের করতে পারবো। এখন জাস্ট আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে
সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের পিএইচটা কিভাবে নির্ধারণ করব, এটাই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এত বেশি পরিমাণে এটা আসে পরীক্ষায়। দেখো, ধরো আমি লিখলাম 0.0005 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 এর পিএইচ কত, পিএইচ কত সেটা বের করতে দিল। আমরা জানি সালফিউরিক অ্যাসিডও কিন্তু একটা সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। তাহলে প্রথমেই আমি এটাকে বিয়োজিত করে নিব। আমরা কিন্তু অলরেডি দেখিয়েছি যে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হলে কি অবস্থা হয়। তাহলে এখানে আবার সেটা দেখাবো যে H2SO4 যখন বিয়োজিত হয় তখন 2 মোল হাইড্রোজেন আয়ন প্লাস সালফেট আয়ন উৎপন্ন করে। তাহলে এটার ঘনমাত্রা যেহেতু 0.0005, সুতরাং এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, 2 দিয়ে গুণ করলে তখন আমাদের এটা দাঁড়াবে 0.001। 2 দিয়ে গুণ করলে এটা একটা ঘর কমে যাবে 0.001। সুতরাং এখানে pH যেটা বের করব, pH -log H+। এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কিন্তু আমরা এটা, কারণ এটা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, সুতরাং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা -log 0.001 সমান হবে 3। তাহলে আমরা এইভাবে কিন্তু সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের করতে পারবো। তাহলে আমরা সবল অ্যাসিডের ক্ষেত্রে খুব সহজেই এইভাবে pH-টা নির্ণয় করতে পারি। এখন যদি বলে যে এই দ্রবণের pOH কত, তাহলে যেহেতু এটা একটা অ্যাসিড, অ্যাসিডের জন্য আমি প্রথমে pH-টা বের করে নিব। pH বের করা হলে খুব সহজে pOH বের করতে পারি। সুতরাং pOH হবে কত, 14 minus pH equals 14 minus 3 equals হবে 11। তাহলে এই দ্রবণের pH যদি 3 হয় তাহলে pOH হবে 11। এবার দেখো, আমাদের অ্যাসিডের ক্ষেত্রে তো এটুকু আসলো। আমরা এখন একটা ক্ষার দ্রবণের জন্য একইভাবে pH কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখাবো। তাহলে ক্ষারের ক্ষেত্রেও কিন্তু আমরা আজকের দিনে শুধুমাত্র স্ট্রং ক্ষার বা শক্তিশালী ক্ষারের pH pOH নির্ণয় করে দেখাচ্ছি। পরবর্তী দিন আমরা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে pH এবং pOH কিভাবে বের করতে সেটা দেখাবো। ধরো আমি সবল ক্ষারের মধ্যে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা কোনো কোনো ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এই তিনটা ক্ষারকে আমরা সবল ক্ষার হিসেবে ডিনোট করতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি বলা হয় 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH কত, তাহলে 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যখনই দিবে আমার প্রথমেই ওই ক্ষারটাকে বিয়োজিত করে নিতে হবে। তাহলে আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও একটা সবল ক্ষার, যেহেতু সেও কিন্তু 100% বিয়োজিত হয়ে তাহলে সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়নই প্রোডিউস করবে। তাহলে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.001, সুতরাং হাইড্রোক্সিলের ঘনমাত্রাও 0.001 হবে। এখন কিন্তু আমরা সরাসরি pH বের করতে পারবো না, কারণ আমার এখানে হাইড্রোজেন আয়ন নাই, আমার এখানে আছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থাকলে সেটা pOH বের করতে হবে। সুতরাং এখানে লিখব pOH equals -log হাইড্রোক্সিল আয়ন। আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে pH যেরকম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে pH বলে, সেরকম হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pOH বলে। তাহলে আমরা pOH equals -log OH equals -log 0.001 সমান হবে 3। আমি একটু সহজ দেখে করতেছি এর জন্য যে যাতে ইজিলি আমি ক্যালকুলেট মুখোমুখি করতে পারি। সেজন্য যদি একটু ডিফিকাল্ট আসে তখন কিন্তু তোমরা আর মুখোমুখি করার চেষ্টা করবে না, সেটা ক্যালকুলেটর দিয়েই আমরা ব্যবহার করে দেখাবো। তাহলে -log 0.001 equals 3। তাহলে pOH যেহেতু 3, আমাদেরকে লিখতে বলছি কিন্তু pH, সুতরাং pH সমান 14 - 3 equals হবে 11। এখন একটা জিনিস খেয়াল করবা, সবসময় অ্যাসিডের pH 7 এর চেয়ে কম হবে আর ক্ষারের pH 7 এর চেয়ে বেশি হবে। তাহলে যেহেতু এটা একটা ক্ষার দ্রবণ ছিল, সুতরাং এটার pH কিন্তু 7 এর চেয়ে বেশি এবং সেটাই হচ্ছে 11। তাহলে আমরা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের pH এইভাবেই ডিটারমাইন করতে পারি, নির্ণয় করতে পারি। তাহলে খুব সহজেই যে কোনো শক্তিশালী অ্যাসিড কিংবা শক্তিশালী ক্ষারের
পিএইচ নির্ধারণ করব। আমি ছোট্ট আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে অনেক সময় এটা আবার একটু ভিন্নভাবে ইয়ে করতে পারে। যেমন আমার 2018-এ আমার অল বোর্ডের মধ্যে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। তাহলে এটা যদি বের করতে বলা হয়, তখন তুমি 1% দেখে এটাকে 100 দিয়ে ভাগ করবা, 0.001 কিংবা 0.01 হলো, সেটা কিন্তু করবা না। তার মানে 1% আমাদের এখানে রসায়নের ভাষায় সেটার মিনিং কিন্তু শুধুমাত্র আমাদের গাণিতিক, এটাকে 0.01 করা, 100 দিয়ে ভাগ করা সেটা না। কারণ 1% বলতে আমরা কি বুঝি, তখন সেটা আমাকে নির্ণয় করতে হবে। 1% মানে হচ্ছে হয়তো 100 ভাগের 1, সেটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমার 100 ভাগের 1 কথার অর্থ হচ্ছে এটা গ্রাম এককে এবং এটা মিলিলিটার এককে। 1% মানে 100 ভাগের 1, মানে 100টা মিলিলিটার এবং 1টা গ্রাম। তাহলে এই ক্ষেত্রে C equals 1000 W divided by mv। এই ইকুয়েশনটা থেকে প্রথমে আমাকে 1% এর ঘনমাত্রাটা মোলার ঘনমাত্রায় ডিটারমিন করতে হবে। তাহলে দেখো আমরা 1000 into 1 divided by m হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 40 into এটা হচ্ছে 100। তাহলে দেখো আমি যদি এটা ইয়ে করি, তাহলে তিনটা শূন্য যদি কাটা যায়, 4 ভাগের 1, তাহলে 0.25 মোলার। তাহলে এই যে 1% যেটা বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি 0.25 মোলার দ্রবণ তার ঘনমাত্রা। তাহলে 0.25 যদি মোলার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, এখন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের হয়েছে এত। এখন স্বাভাবিকভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, এবং সেক্ষেত্রে এটার ঘনমাত্রা যেহেতু 0.25, সুতরাং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 0.25 হবে। সুতরাং pOH আমরা প্রথমে নির্ধারণ করব, pOH - log 0.25। তাহলে মান যেটা আসবে সেটা pOH বের হবে। সুতরাং pH হবে 14 - pOH। তাহলে মান যাই হবে সেটা হবে আমার pOH এর মান। তাহলে আমরা এইভাবেই খুব সহজে নির্ধারণ করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দুর্বল অ্যাসিডের pH pOH কিভাবে নির্ণয় করা হয়, তারপরে বাফার দ্রবণ কিভাবে নির্ণয় করা হয়, আমি সবগুলা নেক্সট ক্লাসে দেখাবো। টিল দেন ভালো থাকবা। ওকে, বেস্ট অফ লাক।